গিয়ে পাকিস্তান কি সত্যি আমাদের উপর অ্যাটাক করবে বা করার সাহস? তিনটে বিষয়: এক, পরমাণু বোমা ঠিক কতটা ভয়ঙ্কর; দুই, পাকিস্তান কি আদৌ ভারতের কোনো ক্ষতি করতে পারবে কিনা; অ্যাটাক হয় আমরা কি সত্যি নিজেদের বাঁচাতে পারবো? বাঁচালেই বা কিভাবে বাঁচাবো? পরমাণু বোমা যদি আমাদের ভারতবর্ষের উপর ফেলা হয় কি হবে? পরমাণু বোমা যদি আমাদের ভারতবর্ষের উপর ফেলা হয় কি হবে? ধরে নিই আমাদের কলকাতার উপর ফেলা হলো, মুহূর্তের মধ্যে 10 থেকে 15 কোটি মানুষ জাস্ট ভেপোরাইজ হয়ে যাবে। মানে তারা বুঝতে পারবে না যে তারা মারা গেল, মানে ভেপার বাষ্প হয়ে জাস্ট উবে যাবে। ইনফ্যাক্ট কলকাতা শহর পৃথিবীর মানচিত্র থেকে জাস্ট উবে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবার কলকাতার আশেপাশে যে এরিয়াটা রয়েছে 300 কিলোমিটার এরিয়া, সাউথ বেঙ্গল পুরো ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশও কিন্তু বাঁচবে না। বাংলাদেশের যশোর, তারপর ফরিদপুর, ঢাকা, যেগুলো 300 কিলোমিটার এরিয়ার মধ্যে রয়েছে, সেই সব জায়গা এবং এই দিকে যে জায়গাগুলো রয়েছে, নিউক্লিয়ার ফলের জন্য 30 থেকে 40 কোটি মানুষ কয়েক ঘন্টার মধ্যে জ্বলে পুড়ে মারা যাবে। এবার মানে পচে গলে মারা যাবে, গা থেকে না এরকম হবে, মাংসগুলো খুবলে খুবলে পড়ে যাবে, এরকম পরিস্থিতি হবে। তারা প্রার্থনা করে, মানে এবার যারা বেঁচে গেল তাদের জন্য ক্যান্সারটা একটা নিউ নর্মাল হয়ে যাবে। তারা প্রার্থনা করবে ঈশ্বরের কাছে। ইনফ্যাক্ট যারা মারা গেছে তাদের হিংসে করবে যে আমরা কেন বেঁচে গেছি। ভারতও তো বসে থাকবে না, ভারতও কিন্তু পাকিস্তানের উপর অ্যাটাক করবে, পাকিস্তানের মানচিত্র পৃথিবী থেকে জাস্ট উবে যাবে। পাশাপাশি আমি এটাও বলতে চাই যে পুরো পৃথিবী সাফার করবে। একটা জিনিস বুঝতে হবে যে এটা না ঠিক অন্যান্য যুদ্ধের মতো নয় যা ধীরে ধীরে এসকালেট করা হবে, ধীরে ধীরে বাড়বে, তা নয়। পাকিস্তান যখন বোম ফেলবে ভারতের উপর, নিউক্লিয়ার বোমা, সে সব থেকে বড় বোমটাই ফেলবে। কারণ সে জানে যদি ইন্ডিয়া বেঁচে যায় এই বোমের আঘাত থেকে ইন্ডিয়া কিন্তু প্রত্যাঘাত করবে। প্রত্যাঘাত করলে পাকিস্তান জাস্ট ধূলিসাৎ হয়ে যাবে। আর কেন বলছি পুরো পৃথিবী সাফার করবে? দুটো দেশ এভাবে ধ্বংস হয়ে গেলে বাকি পৃথিবীর অংশ তো বেঁচে থাকতে পারে না। প্রথমে যেটা হবে, এই যে নিউক্লিয়ার বোমগুলো ফেলার জন্য যে ধুলো বালি, যে ডেব্রিস গুলো আছে, সেগুলো গিয়ে আকাশে অ্যাকুমুলেট হবে এবং আকাশে ওই ছাই ওইগুলো থাকার জন্য ধীরে ধীরে সূর্য ঢেকে যাবে এবং নিউক্লিয়ার উইন্টারের মতো পরিস্থিতি হবে। ফলে একদিন দুদিন নয়, মাস নয়, বছরের পর বছর -5 ডিগ্রি টেম্পারেচার, কি তার থেকেও কম টেম্পারেচার হবে। তো সূর্য ঢাকা থাকবে, কারণ সূর্য ঢাকা থাকবে। আর এরকম পরিস্থিতিতে চাষ আবাদ কিছুই হবে না। অর্থাৎ পুরো পৃথিবীকে সাফার করতে হবে খাদ্যের জন্য, এমনকি পানীয়ের জন্য। কেন বলছি পানীয় জল কিভাবে এফেক্টেড হবে? রেডিয়েশনের যে পরমাণু বোমার ছাইগুলো, এগুলো গিয়ে আস্তে আস্তে হিমালয়ের মাথার উপর কিন্তু আস্তে আস্তে সেটেল ডাউন হবে। এবার কি হবে, বরফ গলে সেই জল যখন ভারতের বিভিন্ন প্রান্তে, ভারত কেন, বাংলাদেশে, পাকিস্তানে, সব জায়গায় যখন সেই জল যাবে, সেই জলে কিন্তু এই রেডিয়েশন, এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো মিশে যাবে। ফলে আমাদের জলটাও কিন্তু কন্টামিনেটেড হয়ে যাবে। জল মানে আমরা রেডিও অ্যাক্টিভ বিষ পান করবো। ওই যে বললাম না, ক্যান্সারটা তখন নিউ নর্মাল হয়ে যাবে। এখনকার নিউক্লিয়ার বোমা কিন্তু হিরোশিমা নাগাসাকির মতো নয়, ইনফ্যাক্ট তার থেকে 3000 গুণ বেশি ডিস্ট্রাকশন করার ক্ষমতা রাখে। এবার আমি দুটো বিষয়ে আলোচনা করব, সেটা লেগে পাকিস্তান কি আদৌ ইন্ডিয়ার উপর অ্যাটাক করতে পারবে, আর দুই, যদি অ্যাটাক করে তাহলে আমরা কিভাবে নিজেদের বাঁচাবো। তো প্রসঙ্গ হলো গিয়ে পাকিস্তান কি সত্যি আমাদের উপর অ্যাটাক করবে বা করার সাহস দেখাবে। একটু বলি যে কিভাবে অ্যাটাক হবে আমাদের উপর যদি হয়। ওদের রয়েছে শাহিন, যেটার ম্যাক্সিমাম রেঞ্জ হলো গিয়ে 2000 কিলোমিটার, মানে শাহিন মিসাইলের। আমাদের রয়েছে অগ্নি, যার রেঞ্জ হলো গিয়ে 5000 কিলোমিটার এরিয়া। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমাদের তো আছে S-400, যে সবকটা মিসাইল, প্রায় সবকটা মিসাইল আটকে বা ধ্বংস করার ক্ষমতা রাখে। তাই ওই দিক থেকে আমার ধারণা আমাদের উপর নিউক্লিয়ার অ্যাটাক হলেও আমরা আটকে দিতে পারবো। এবং তার থেকে বড় কথা কি, একজন র এজেন্ট, আমি ভীষণভাবে তার ফ্যান, লাকি বেস্ট, আপনারাও দেখবেন গিয়ে খুঁজে। তো তিনি একটা খুব দামি কথা বলেছেন। 5 आइज दुनिया की सबसे खतरनाक सीक्रेट सर्विस में से एक। 5 আই কিন্তু সবসময় এই নিউক্লিয়ার ওপেন, বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান নিউক্লিয়ার ওপেনের উপর চোখ রাখে। তো কোথাও যদি কোনো মুভমেন্ট হয়, মানে সেনারা, পাকিস্তানের সেনারা যদি এরকমও ভাবে যে আমরা নিউক্লিয়ার অ্যাটাক করবো, মানে ভাবলেও 5 আই কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ওরা কিন্তু কখনোই নিউক্লিয়ার বোম পাঠাতে পারবে না। কারণ সেই মুহূর্তে 5 আই এর একজন মেম্বার, সেটা হলো আমেরিকা, সে কিন্তু জিপিএস লক করে দেবে। আর জিপিএস লক করলে কি করে আমাদের দেশে, মানে টার্গেটে, এক্সাক্ট টার্গেটে পাঠাবে। সুতরাং
আমি 100% শিওর যে পাকিস্তান এই ভুল করবে না। তবুও যদি কোনোভাবে নাশকতা হয়, আমরা কিভাবে নিজেদের বাঁচাতে পারি? আমার ধারণা আমরা পারবো না নিজেদের বাঁচাতে, কারণ মাথার উপর সূর্য নেমে আসলে কেউ বাঁচে নাকি? এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে, 0 সেকেন্ডের মধ্যে ওই যেখানে বোম ফেলা হবে সঙ্গে সঙ্গে সব ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচবে না, বাঁচার চেষ্টা কোনো লাভ নেই। 1 থেকে 3 সেকেন্ডে প্রচন্ড থার্মাল রেডিয়েশন হবে এবং 3 থেকে 10 সেকেন্ডে পুরো ব্লাস্ট হয়ে যাবে। এবং সব থেকে ভয়ঙ্কর কি জানেন, সেটা হলে গিয়ে 10 থেকে 60 সেকেন্ড এবং তার পরবর্তী সময় যখন নাকি ধীরে ধীরে মাশরুম ক্লাউডটা তৈরি হবে এবং ফল আউট স্টার্ট হবে। ফল আউট বলতে নিউক্লিয়ার রেডিয়েশন স্টার্ট হবে এবং সেটাই ডেঞ্জারাস, সেটাই সব থেকে ভয়ঙ্কর। কারণ ফল আউটের সময় গায়ে রেডিয়েশনের যেগুলো আমাদের শরীরে পড়ে, কিছুটা আমরা চোখে দেখতে পারবো বা কিছুটা ফিল করতে পারবো, মানে সেই মুহূর্তে আমাদের শরীরের থেকে মাংসগুলো গলে গলে পড়বে বা হয়তো আমরা ভেপোরাইজ হয়ে যাব। তো তবু যাদের একটু বাঁচার আশা রয়েছে, আমরা চেষ্টা করবো আমাদের ইনস্টিংক্টে বাঁচার জন্য। ড্রপ কভার শিল্ড, মানে যে করেই হোক মাটিতে বসে যেতে হবে, কারণ যখন নাকি নিউক্লিয়ার বোম পড়ে তখন যে ঝড় ওঠে, মানে 500 কিলোমিটার পার আওয়ার এরকম গতিবেগে ঝড় ওঠে, তখন যে কোনো কাচের জানলা টানলা সব ভেঙে যায়। তাই সেই মুহূর্তে নিজেকে কভার করা, শিল্ড করা এবং নিচে বসে যাওয়া খুব ভালো হয়। সময় পেলে একটু কোনো বাংকার টাইপের জায়গায় চলে যেতে। ইনফ্যাক্ট আমি সরকারের কাছে অনুরোধ করছি যে জায়গায় জায়গায় বাংকার তৈরি করা হোক। আমাদের কলকাতাবাসীর কাছে মেট্রো রয়েছে, যারা মেট্রোর আশেপাশে থাকেন তারা মেট্রোতে চলে যাবেন, মেট্রো স্টেশনে, কারণ ওটা মাটির তলায়। কারণ মাটির তলায় একমাত্র সব থেকে সেফ, যার কাছে সেই সম্ভাবনা, মানে যে সেখানে যেতে পারবে না, অন্তত ইটের দেওয়ালালা ঘরে, বিল্ডিং এর নিচের দিকে থাকার চেষ্টা করতে হবে। এই লিস্টে দেখানো হয়েছে যে কোন কোন ডিস্টেন্সে, কত ডিস্টেন্সে কিরকম ভাবে এফেক্টেড হবে। তো যা বোঝা যাচ্ছে যে যদি বোম ফেলা হয় তাহলে বাঁচার আশা নেই। তাই আমাদের চেষ্টা করতে হবে বোম ফেলাটা আটকানো। কিভাবে? কারণ পিস কিন্তু, শান্তি কিন্তু আমাদের জন্য চয়েস নয়, সেটা হলো গিয়ে আমাদের জন্য একটা চান্স। এবার আমরা আটকাবো কি করে? এটা তো আমরা নিশ্চিন্ত যে আমাদের দেশে এবং বিদেশে যারা নেতৃত্বে রয়েছে, যারা লিডারশিপে রয়েছে, তারা রেসপন্সিবল, তারা এই ধরনের হঠকারী ডিসিশন নেবে না। এবার আমার বক্তব্য হলো গিয়ে যে কেন আমরা পাকিস্তানের উপর চাপ তৈরি করব না। একটা জিনিস বুঝতে হবে, আমি নিয়েট্রের একটা বিখ্যাত কোট তুলে ধরতে চাই যে You have to defeat a monster without becoming a monster. রাক্ষসকে ধ্বংস করার জন্য নিজেদের রাক্ষস হওয়ার প্রয়োজন নেই, বরং আমরা যদি সবাই মিলে গ্লোবালি চাপ দিই যে পাকিস্তানকেও নো ফার্স্ট ইউজ এই ট্রিটিটা সাইন করানোর জন্য, ভেবে দেখবেন একবার। আমরা একটু দেখে নিই নো ফার্স্ট ইউজ কে কে করেছে। চীন, যা লিস্টে দেখতে পাচ্ছি, চীন এবং ভারত, তারা এতে সই করেছে নো ফার্স্ট ইউজ, অর্থাৎ আমরা প্রথম নিউক্লিয়ার বোম ইউজ করব না। হ্যাঁ, যদি আমাদের উপর অ্যাটাক হয় তবে আমরা ছাড়বো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই দেশগুলো ইনক্লুডিং পাকিস্তান, তারা কিন্তু কেউ সই করেনি। তা আমি বলতে চাইছি যে ইউএন রয়েছে বা ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো রয়েছে, IMF রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে এবং বিভিন্ন দেশের লিডারশিপ রয়েছে, তো তারা কেন উদ্যোগ নিচ্ছে না সবাইকে দিয়ে এই নো ফার্স্ট ইউজ এই ট্রিটিতে সাইন করানোর? কারণ এটা তো আমাদের, আপনার প্রশ্ন নয়, এটা তো একটা মানবতা রক্ষার প্রশ্ন, তাই না? ডিপ্লোমেসি, ডিসআর্মামেন্ট আর ডেটারেন্স, এটাই একমাত্র পথ পাকিস্তানকে নিউক্লিয়ার যুদ্ধে যাওয়ার জন্য আটকানো। ডিপ্লোমেসি বলতে কূটনীতি, আমাদের ডেফিনেটলি কূটনৈতিক ভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর ডিসআর্মামেন্ট মানে হলো গিয়ে নিরস্ত্রীকরণ এবং তাদের নিরস্ত্রীকরণ করাতে বাধ্য করা। ডেটারেন্স মানে ওরা যে নিউক্লিয়ার ওপেন ছাড়লে ওরা যে বাঁচবে না, সেই ভয় ভীতি আমাদের দেখিয়ে যেতে হবে। এবং তার জন্য প্রয়োজন আমাদের দেশকে আরো শক্তিশালী করা এবং আমাদের দেশের ঐক্যটাকে জোরদার করা। আর প্রয়োজন ভারতবর্ষের কোনায় কোনায় সর্বত্র শিক্ষার আলো পৌঁছানো।